শুরু করা যাবে। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের প্রথম পর্ব উভয় শিফট ইলেকট্রিক্যাল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে অধ্যায়টা পড়াবো এটা ষষ্ঠ অধ্যায়, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস গত ক্লাসে আমি অধ্যায় সামান্য একটু আলোচনা করছিলাম। তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সম্বন্ধে আমি একটু কথা বলে নেই তোমাদের পড়াশোনার সুবিধার্থে। এই সাবজেক্টে কোনো সংজ্ঞা নাই, সূত্র নাই, কোনো অঙ্ক নাই। এখানে মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে পদার্থগুলি অর্থাৎ ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করা হয় সেই ম্যাটেরিয়ালসগুলি সম্পর্কেই এখানে আলোচনা করা হয়েছে। তো একটা ম্যাটেরিয়ালসের বিষয় অর্থাৎ পদার্থের বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা তার ভৌত গুণাবলী আলোচনা করি, যেমন দেখতে কেমন, কঠিন না তরল না গ্যাসীয়, এই ধরনের অবস্থাকে বা গুণাগুণকে আমরা বলি ভৌত গুণাগুণ। আর যদি আমরা বৈদ্যুতিক গুণাগুণ আলোচনা করতে চাই তাহলে তার রেজিস্ট্যান্স কেমন হবে, এটা কি কন্ডাক্ট ম্যাটেরিয়ালস অর্থাৎ ভালো পরিবাহী কি না, অথবা এটা উচ্চ রোধ বিশিষ্ট পরিবাহী কি না, এর আপেক্ষিক রোধ কেমন, এই সব বিষয়ে আলোচনা করা হয়। আর এই ধাতুটা কি মৌলিক ধাতু অর্থাৎ খাঁটি ধাতু, না এটা দুই তিনটা ধাতু মিলে দুই তিনটা পদার্থ একত্রিত করে একটা সংকর ধাতু বা অ্যালয় তৈরি করা হয়েছে কিনা, এই সম্বন্ধে আলোচনা করা হয়। যদি অ্যালয় হয় তাহলে কোন কোন ধাতব পদার্থ এখানে মিশ্রিত করা হয়েছে, কত পার্সেন্ট মিশ্রিত করা হয়েছে, এতে মৌলিক গুণাবলীর কি পরিবর্তন হয়েছে, এইসব বিষয়গুলি এখানে আলোচনা করা হয়। আর কোন কোন পদার্থ আমরা কোথায় ব্যবহার করব, কি কাজে লাগবে, এই বিষয়গুলি এখানে আলোচনা করা হয়। তো মূলত এটা নিয়মিত পড়তে হবে, মনে রাখতে হবে। এখানে যেহেতু কোনো সূত্র নাই, কোনো প্রমাণ নাই, কোনো অঙ্ক নাই, সুতরাং এটা বর্ণনামূলক। আর বর্ণনামূলক বিষয় অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখানে বিভিন্ন ধাতুর অনুপাত দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস না করলে একদিন পড়ে এটা পরীক্ষায় লেখা সম্ভব না, মনে রাখাও সম্ভব না। এটা নিয়মিত পড়তে হবে, রুটিনে এই সাবজেক্টটা নিয়মিত রাখতে হবে। অনেকেই মনে করে যেহেতু এখানে অঙ্ক নাই, কোনো ফর্মুলা নাই, কোনো সূত্র নাই, সংজ্ঞা নাই, এই সাবজেক্টটা খুব সহজ। কিন্তু যেদিন পরীক্ষা দিতে যাবা তার আগে যখন প্রস্তুতি নিতে যাবা তখন দেখবা যে এটা খুব কঠিন একটা সাবজেক্ট যদি তুমি নিয়মিত না পড়ো। আর নিয়মিত পড়লে এটা কোনো তেমন কঠিন বিষয়ই না। যাই হোক, আমি এই সাবজেক্টটা পড়ার একটা পদ্ধতি বা ধরন তোমাদেরকে আমি জানালাম। আজকে আমি যেটা পড়ব সেটা হলো চুম্বক পদার্থ, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এটা আমাদের কেন পড়তে হবে? বৈদ্যুতিক মেশিনারিজে বৈদ্যুতিক চুম্বক পদার্থ ব্যবহার হয়। ট্রান্সফর্মারের কোর তোমরা জানো, ট্রান্সফর্মার তোমরা দেখছো, ট্রান্সফর্মারটার ভিতরে পাতলা পাতলা টিনের শিট, মানে পাতলা পাতলা লোহার শিট দেখা যায়, এগুলোকে কোর বলে। এই কোরটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, এটা সিলিকন স্টিল, আমরা এখানে পড়ব সিলিকন স্টিল। আবার একটা মোটর, তার যে বাইরের যে বডিটা লোহার, এটা ঢালাই লোহা, এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তাহলে আমরা দেখতেছি যে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আমরা এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ব্যবহার করি। আমাদের ফ্যানের ভিতরে কোর থাকে, বাইরের যে
অবকাঠামোটা বডিটা সেটা লোহার হয়, এগুলো সবই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। যেহেতু আমরা এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়তেছি, আমাদের এখানে চুম্বক ব্যাপক হারে ব্যবহৃত, চুম্বক পদার্থ ব্যাপক হারে ব্যবহৃত হয়, যার জন্য এই বিষয়ে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত করা হয়েছে। চুম্বক পদার্থ হলো যেসব পদার্থ চুম্বক দ্বারা খুব সহজে আকৃষ্ট হয়, যেমন লোহা, এটা চুম্বক পদার্থ। আচ্ছা, লোহা বা লৌহ জাতীয় পদার্থ, এটাকে আমরা বলবো চুম্বক পদার্থ। চুম্বক পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করছি সাধারণত, একটা হলো নরম লোহা আর একটা হলো কঠিন লোহা, নরম চুম্বক পদার্থ আর একটা হলো কঠিন চুম্বক পদার্থ। নরম চুম্বক পদার্থ হলো যে সকল পদার্থের ভেদ্যতা বেশি, এখানে ভেদ্যতা হলো পারমিবিলিটি ইংরেজিতে বলে। তো এটার তোমাদের একটা সুবিধা আছে, তোমাদের যে বেসিক ইলেকট্রিসিটি আছে, এটা মাঝামাঝি অধ্যায়, বইয়ের মাঝামাঝিতে অথবা শেষের দিকে এই অধ্যায়টা আছে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, অর্থাৎ ম্যাগনেটিক সার্কিট আছে ওইখানে, ম্যাগনেটিক চুম্বকীয় বর্তনী, সেখানে তোমরা এই ভেদ্যতা পারমিবিলিটি পড়বা। এটা হলো চুম্বক পদার্থের একটা বিশেষ গুণ। গুণটা হলো যে পদার্থকে খুব সহজে চুম্বকে পরিণত করা যায় তার ভেদ্যতা বেশি, পারমিবিলিটি বেশি, অর্থাৎ যে খুব সহজে চুম্বকে পরিণত হইতে পারে, এই হইতে পারার গুণাগুণটাই হলো পারমিবিলিটি বা ভেদ্যতা। তোমরা ওইখানে আরও বিস্তারিত পড়বা। তাহলে যেমন লোহার খুব সহজে চুম্বকে পরিণত করা যায়, এর পারমিবিলিটি বেশি বা ভেদ্যতা বেশি। আবার ইস্পাত বা স্টিল যেটাকে আমরা বলি, এর পারমিবিলিটি কম, কারণ ইস্পাতকে খুব সহজে চুম্বকে পরিণত করা যায় না, করা যায় কিন্তু কাঁচা লোহাকে আমরা যত সহজে, বিশুদ্ধ লোহাকে যত সহজে আমরা চুম্বকে পরিণত করতে পারবো, ইস্পাতকে তত সহজে করা যায় না, কিন্তু করা যায়। আবার ধরো তামা বা অ্যালুমিনিয়াম, এদেরকে চুম্বকে পরিণত করা যায় না, তার মানে এদের ভেদ্যতা নাই। তাহলে আমরা বুঝতেছি যে কাঁচা লোহার ভেদ্যতা বেশি, ইস্পাতের তার চেয়ে কম, আর তামা লোহা এগুলোর ভেদ্যতা নাই, শূন্য। তাহলে ভেদ্যতা বলতে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা বুঝতেছি যেসব পদার্থের ভেদ্যতা বেশি, অর্থাৎ যাকে খুব সহজে চুম্বকে পরিণত করা যায়, সেসব পদার্থকে আমরা বলতেছি নরম চুম্বকীয় পদার্থ, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এদের ভিতরে আসতেছে আমার বিশুদ্ধ লোহা, তারপরে আসতেছে ঢালাই লোহা, কার্বন স্টিল, সিলিকন স্টিল, ম্যাঙ্গানিজ এবং নিকেল স্টিল, পারম্যালয়, মুমেটাল, পারমিনভার, হাইপারনিক। এখানে মোট 9টা নরম বা সফট ম্যাগনেটিক পদার্থের নাম বলা আছে। এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, উচ্চারণগুলো যদি একটু কঠিন, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসতেছে কঠিন চুম্বক পদার্থ, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, কঠিন চুম্বক পদার্থ। এটা হলো হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এটা হলো আমরা প্রথমেই বলতে পারি হাই কার্বন স্টিল। এটা একটা সংকর, লোহার একটা সংকর, অর্থাৎ লোহার ভিতরে যদি আমরা উচ্চ মাত্রার কার্বন ব্যবহার করি, তাহলে সেটাকে বলবো আমরা হাই কার্বন স্টিল আছে। তারপরে আছে হাই টাংস্টেন স্টিল, ক্রোমিয়াম স্টিল, কোবাল্ট স্টিল। এগুলো হলো আমাদের কঠিন চুম্বক পদার্থ। আচ্ছা, তারপরে আছে অ্যালনিকো অ্যালয়, এটা একটা অ্যালয়, অ্যালনিকো কুনিফ, অ্যালকোম্যাক্স, হাইকোম্যাক্স, কুনিকো, এগুলো হলো অ্যালনিকো অ্যালয়। এগুলাও কঠিন চুম্বকীয় পদার্থ। এছাড়া আমরা চুম্বকীয় পদার্থকে আরও 3টা শ্রেণীতে ভাগ করতে পারি, যেমন হলো ফেরোম্যাগনেটিক পদার্থ,
তারপর হলো প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ। এই কথাগুলা যেটা বললাম, ফেরো, প্যারা এবং ডায়া ম্যাগনেটিক পদার্থ, এগুলো সাধারণত পরীক্ষায় বেশি আসে। ফেরো হলো যে সকল পদার্থ খুব সহজে চুম্বকে পরিণত হয়, একটা লোহ জাতীয় পদার্থ। ফেরো ফেরাস থেকে আসছে, ফেরাস হচ্ছে লোহা, রাসায়নিক নাম। এই ফেরো ম্যাগনেটিক পদার্থ ভেদ্যতা বেশি হয় এবং একে খুব সহজে চুম্বকে পরিণত করা যায়। যেমন লোহা, লোহ জাতীয় পদার্থ, নিকেল, কোবাল্ট, টাংস্টেন স্টিল, কোবাল্ট স্টিল ইত্যাদি। প্যারা যে সকল পদার্থ শক্তিশালী চুম্বকের কাছে আনলে সামান্য পরিমাণ আকর্ষণ করে, অর্থাৎ যে সকল পদার্থ শক্তিশালী চুম্বকের কাছে আনলে সামান্য পরিমাণ আকৃষ্ট হয় এবং সামান্য পরিমাণ চুম্বকত্ব লাভ করে, সেই সকল পদার্থকে আমরা বলব প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। যেমন আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, প্যালাডিয়াম। এইসব পদার্থগুলা চুম্বকের কাছে আনলে সামান্য আকৃষ্ট হয়। তারপরে আছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা হলো যেসব চুম্বক পদার্থ শক্তিশালী চুম্বকের কাছে আনলে আকৃষ্ট না হয়ে সামান্য পরিমাণ বিকর্ষণ করে, আকর্ষণ না করে সামান্য পরিমাণ বিকর্ষণ করে, সেই সকল পদার্থকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। যেমন হলো পারদ, দস্তা, স্বর্ণ, লবণ, রাবার, সীসা, টিন ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে চুম্বক গুণাগুণের উপর ভিত্তি করে আমরা ধাতব পদার্থকে তিনটা ভাগে ভাগ করছি। একটা হলো ফেরা, এটা লোহ জাতীয় পদার্থ, এটা সহজে চুম্বকে পরিণত হয় এবং চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। আরেক জাতীয় পদার্থ আছে যেটা সামান্য আকৃষ্ট হয়। আবার কিছু কিছু পদার্থ আছে যে আকর্ষণের পরিবর্তে সামান্য বিকর্ষণ করে। তো যেটা খুব বেশি চুম্বকে আকৃষ্ট হয় সেটাকে আমরা ফেরো, যেটা সামান্য আকৃষ্ট হয় সেটাকে আমরা বলতেছি প্যারা, এবং যেটা বিকর্ষণ করে যেসব পদার্থ সেগুলোকে আমরা বলতেছি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। যেমন পারদ আছে মার্কারি, দস্তা মানে জিঙ্ক, গোল্ড, সল্ট, রাবার, লিড মানে সীসা, টিন। আচ্ছা, নরম চুম্বক পদার্থের উপাদান ও গুণাবলী। এখন দেখো, বিশুদ্ধ লোহা মানে পিওর আয়রন, যার ভিতর কোনো ভেজাল দেওয়া নাই, এই বিশুদ্ধ লোহা হলো আমার নরম লোহা। আর ঢালাই লোহার ভিতরে 2.5% কার্বন মিশ্রিত করা হয়। এতে কি হয়? চুম্বকের ভেদ্যতা কমে যায়, অর্থাৎ চুম্বকের পরিণত হওয়ার প্রবণতা কমে যায়, এবং এটা নরম লোহার চেয়ে, বিশুদ্ধ লোহার চেয়ে শক্ত হয়, যান্ত্রিকভাবে শক্ত হয়, মজবুত হয়। এটা আমরা সাধারণত বৈদ্যুতিক যন্ত্রপাতি, ঢালাই লোহাটা বৈদ্যুতিক যন্ত্রপাতির বহিরাবরণ, বডি তৈরি করার কাজে ব্যবহার করি। যেমন ঢালাই লোহার একটা উদাহরণ দেই, আমাদের বাসা বাড়িতে যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের যে বডি, টিউবওয়েলটা, এটা কিন্তু ঢালাই লোহা। ম্যানহোলের ঢাকনা ঢালাই লোহা। তারপরে রান্না বান্না করার জন্য লোহার কারাই যেগুলো পাওয়া যায়, এগুলো ঢালাই লোহা। এটা মজবুত হয় বিশুদ্ধ লোহার চেয়ে, এবং এতে কার্বনের পরিমাণ থাকে 2.5%। কার্বন স্টিল, এটাতে কার্বনের পরিমাণ থাকে 0.5%। আচ্ছা, এটা বিশুদ্ধ লোহার অনুরূপ, এটা গঠনের দিক দিয়ে বিশুদ্ধ লোহার চেয়ে শক্তিশালী হয়, তো মজবুত হয়। এই পদার্থ সেই সকল স্থানে ব্যবহৃত হয় যেখানে ফ্লাক্স নেই অথবা ফ্লাক্স স্থির থাকে, এবং এগুলা কোনো এই কার্বনযুক্ত লোহা, স্টিল, যেটাকে আমরা কার্বন স্টিল, এগুলা সাধারণত এসি যন্ত্রপাতিতে ব্যবহৃত হয় না। এসি বলতে আমরা বলতেছি অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তনশীল কারেন্ট। আমরা জানি বিদ্যুৎ দুই প্রকার,
একটা এসি আর একটা ডিসি, একটা ডাইরেক্ট কারেন্ট আর একটা অল্টারনেটিং কারেন্ট। সাধারণত আমাদের বাসা বাড়িতে যে সরবরাহ দেয়, পল্লী বিদ্যুৎ হোক আর আমাদের পিডিবি হোক, এরা যে বিদ্যুৎ সরবরাহ করে, বন্টন করে, এগুলো সবই এসি। এই এসি চালিত, শক্তি চালিত যন্ত্রপাতিতে আমরা কখনো কার্বন মিশ্রিত মানে ইস্পাত, কার্বন স্টিল ব্যবহার করি না। আচ্ছা, কার্বন ব্যবহারের ফলে লোহার যে পরিবর্তনগুলো হয় সেটার ভিতরে হলো যান্ত্রিক, অর্থাৎ শক্তি বৃদ্ধি পায়, মজবুত হয়, নরম, মানে অ্যাকচুয়ালি বিশুদ্ধ লোহা হয় নরম, বিশুদ্ধ লোহা নরম, এটা সহজেই বাঁকানো যায়। যখনই আমরা এখানে কার্বন মিশ্রণ করব, লোহাটা শক্ত হবে এবং এটা সহজে বাঁকানো যায় না, এবং এর রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, রেজিস্টিভিটি বৃদ্ধি পায়। আর আরেকটা জিনিস হলো দমনমূলক বল, কোয়েরসিভ ফোর্স বলে এটাকে, দমনমূলক বল। আর একটা হলো ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ভেদ্যতা কমে যায়, হ্রাস পায়। তো এখানে দমনমূলক বল যেটা আছে, ধারণ ক্ষমতা এবং ভেদ্যতা সম্বন্ধে আলোচনা করছি। দমনমূলক বলটা আমরা বললাম তোমাদের যে বেসিক ইলেকট্রিসিটিতে খুব ভালোভাবে পড়বা, এখানে একটু আলোচনা করা আছে, এই অধ্যায় আমরা আলোচনা করব দমনমূলক বলটা কি। আচ্ছা, সিলিকন স্টিল। সিলিকন একটা মৌলিক পদার্থ, এটা লোহাতে সামান্য পরিমাণ মিশ্রিত করে সিলিকন স্টিল তৈরি করা হয়। এই সিলিকন স্টিলটা ব্যাপকভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়, প্রচুর ব্যবহার হয়। এর কারণ হলো সিলিকন স্টিল ব্যবহারের ফলে এর ভেদ্যতা, পারমিয়েবিলিটি হ্রাস পায়। আর পারমিয়েবিলিটি হ্রাস পাওয়ার জন্য এর দমনমূলক বল, হিস্টেরিসিস লস, এগুলো কম হয়, যার জন্য আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে সিলিকন স্টিল বেশি ব্যবহার করি। আচ্ছা, সিলিকন স্টিলের পরিমাণ, বিভিন্ন যন্ত্রপাতিতে বিভিন্ন মানের সিলিকন স্টিল ব্যবহার করা হয়। আর্মেচারের জন্য 1.5% সিলিকন ব্যবহার করা হয়। এখন আর্মেচারটা কি? আর্মেচারটা সাধারণত জেনারেটর, ডিসি মোটর, এসি মোটর, যে অংশে কয়েল পেঁচানো থাকে, আর্মেচার সাধারণত স্থির থাকে আর রোটরটা ঘোরে, যার উপরে যে লোহার পাতগুলোর উপরে কয়েল পেঁচানো থাকে, চিকন তামার তারের কয়েল। আসলে চিকন তামার তার হইলেও এর উপরে হালকা একটা ভার্নিশ, ইনসুলেটিং ভার্নিশ, অপরিবাহী পদার্থের একটা প্রলেপ দেওয়া থাকে, যেটা তোমরা জানো যে হাতের যে মেয়েরা নেল পলিশ দেয়, একটা আছে স্বচ্ছ নেল পালিশ, যেটা আমাদের নখের উপরে যে অংশটা কালার বোঝা যায়, ঠিক এমনই স্বচ্ছ একটা পাতলা প্রলেপ পড়ে তারের উপরে, এটাকে বলে সুপার এনামেল। এই সুপার এনামেলের ভার্নিশটা ব্যবহার করা হয়। সুপার এনামেলের ভার্নিশটা এই চিকন তামার তারের উপরে ব্যবহার করা হয়, আর এটাকে বলা হয় সুপার এনামেল কপার ওয়্যার। এই সুপার এনামেল কপার ওয়্যারের কয়েল যে পাতলা পাতলা লোহার শিটের উপরে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় আর্মেচার। মোটরের ক্ষেত্রে এই আর্মেচার, এটাকে বলে আর্মেচার কোর, এটা সিলিকন স্টিলের হয়। যদি আর্মেচার হিসাবে ব্যবহার করা হয় তাহলে 1.5%। জেনারেটর মোটরের জন্য এটা হবে, জেনারেটর এবং মোটরের জন্য হবে 2.5 থেকে 3.5%। আর যদি ট্রান্সফরমারের কোর, ট্রান্সফরমারের ভিতরে এরকম তামার তার পেঁচানো থাকে, কয়েল সুপার এনামেল কপার ওয়্যার থাকে, যে কোনো কয়েলই লোহার কোরের উপরে পেঁচানো থাকে,
এই লোহার কোরটাকে আমরা সোলিনাইড বলি। সোলিনাইড তোমরা এসএসসিতে পড়ে আসছো, সোলিনাইড। কারণ আমরা কয়েল পেঁচাই মূলত একটা ফ্লাক্স উৎপন্ন করার জন্য, চুম্বক বলরেখা উৎপন্ন করার জন্য। যদি আমরা কোর না ব্যবহার করি তাহলে চুম্বক বলরেখা উৎপন্ন কম হবে। আর যদি আমরা কোর ব্যবহার করি, অর্থাৎ পাতলা পাতলা লোহার শিট ব্যবহার করি, লোহার শিট তো ব্যবহার করা যায় না, সিলিকন স্টিলের শিট এবং পাতলা পাতলা। এটা কেন ব্যবহার করা হয় পাতলা পাতলা শিট, এটা তোমরা পড়বা যখন তোমরা চতুর্থ বা পঞ্চম পর্বে পড়বা, এটা আরও তোমাদের কাছে পরিষ্কার হবে। এই পাতলা পাতলা শিট একত্রিত করলে এটাকে আমরা কোর বলি। এই কোরের উপরে আমরা সুপার এনামেল কয়েল, মানে তারের কয়েল, মানে পেঁচানো কয়েল আমরা বসাই দিই। কারণ ওইখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স, চুম্বকীয় বলরেখা তৈরি হয় এবং এই ফ্লাক্সগুলো যেন নির্দিষ্ট দিকে গমন করতে পারে, এই জন্যই আমরা, এবং বেশি পরিমাণ উৎপন্ন হয়, এই জন্যই আমরা কোর ব্যবহার করি। আর যদি কোর না ব্যবহার করা, ওটাকে বলা ইয়ার কোর। ইয়ার কোরে চুম্বক বলরেখা নির্দিষ্ট দিকে গমন করে না, আর চুম্বক বলরেখা উৎপন্ন হয় কম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি সিলিকন স্টিল ব্যাপকভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহার হয়। এটা মূলত লোহার সাথে সামান্য পরিমাণ সিলিকন ব্যবহার করা হয়। তোমরা সিলিকন, পৃথিবীতে সিলিকনের পরিমাণ বেশি। সিলিকনটা হলো বালুর ভিতরে চিকচিক করে, বালুর ভিতরে হাত এরকম করে নাড়লে, ঝাঁকি দিলে পাথরের গুঁড়িগুলো যখন পড়ে যায়, বালুর ভিতরে পাথরের গুঁড়ি আর সিলিকন অক্সাইড থাকে। এই হাতে যে চিকচিক করে যে উপাদানগুলা, এগুলো হলো সিলিকন। অবশ্য বিশুদ্ধ না, এর ভিতরে সিলিকন অক্সিজেনের যৌগ। এবং পৃথিবীতেই এই মৌলিক পদার্থটা সবচেয়ে বেশি সিলিকন। এই সিলিকন, সামান্য পরিমাণ সিলিকন ইস্পাতে মিশাইলে সেইটাকে আমরা বলবো, সেই পদার্থকে আমরা বলবো সিলিকন স্টিল। এই সিলিকন স্টিল বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। যন্ত্রপাতির ধরন অনুযায়ী এই সিলিকনের পরিমাণ তারতম্য হয়। যদি আমরা এটা আর্মেচারে ব্যবহার করি 1.5%, যদি আমরা জেনারেটরের আর্মেচারে ব্যবহার করি তাহলে 2.5 থেকে 3.5%। যদি আমরা ট্রান্সফরমারের কোরে ব্যবহার করি তাহলে সেটা 4 থেকে 5%। এবার আসা যাক পারমেলয়টা এটা একটা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এই সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের ভিতরে এটা একটা সংকর ধাতু। এতে 50% নিকেল থাকে, 25% কোবাল্ট থাকে, 25% আয়রন থাকে। এই পদার্থের লো ফ্লাক্স ডেন্সিটি, এর ভেদ্যতা স্থির থাকে, হিস্টেরিসিস লস কম হয়। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে এতে নিকেলের পরিমাণ 50%, কোবাল্টের পরিমাণ 25% আর লোহার পরিমাণ 25%। এই টোটাল 100%। এটাকে আমরা বলবো এটা ভুল হয়েছে, এটা হবে পারমিলয়টা হবে, আমি ভুল বলছি, আমি অন্য নিচের দিকে চোখ গেছে আমার। এটা আসলে কি এত কিছু মনে রাখা সম্ভব না প্র্যাকটিস না থাকলে। অনেক দিন পর পর, 1 সেমিস্টার পর আবার 1 সেমিস্টার আসে, 6 মাস পর পর পড়াইতে হয় একদিনের জন্য। আর এত কিছু পড়ে মনে রাখাও আমার পক্ষে সম্ভব হয় না। আর ভুল তো শেখানোই যাবে না, ভুল কোনো ছাত্রকে শেখানো যাবে না। আচ্ছা, যাই হোক, পারমিলয়টায় আছে নিকেল আছে 74.5%, লোহা হয়েছে 21%, কপার, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট সামান্য পরিমাণে থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি পারমিলয়টার কি, এখানে থাকবে নিকেল থাকবে 74.5%, লোহা থাকবে 21%, কপার থাকবে মানে তামা থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, ক্রোমিয়াম থাকবে, কোবাল্ট থাকবে সামান্য পরিমাণ, কম ফ্লাক্স ডেন্সিটি এবং ভেদ্যতা অত্যন্ত বেশি হবে। ফ্লাক্স ডেন্সিটির পরিমাণ কম হবে কিন্তু
পারমিয়েবিলিটি বেশি হবে, ফলে হিস্টেরিসিস লস কম এবং চুম্বক গুণাগুলি অত্যন্ত স্পর্শকাতর। এখন আসো মু মেটাল, এতে নিকেল থাকবে 75%, তামা থাকবে 4%, ক্রোমিয়াম থাকবে 2 থেকে 3%, অবশিষ্ট থাকবে লোহা। তো মু মেটাল এটা একটা নরম চুম্বক পদার্থ, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এতে নিকেল থাকবে 75%, তামা থাকবে 4%, ক্রোমিয়াম থাকবে 2 থেকে 3%, অবশিষ্ট থাকবে লোহা। আসলে এত এত সংকর ধাতু আছে, প্রায় 9টা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের মধ্যে 9টা ধাতব পদার্থের নাম বলা হয়েছে। এখানে খুব সতর্কতার সাথে পড়তে হবে যেন একটার অনুপাত আর একটার অনুপাতের সাথে মিশে না যায়। মিশে গেলে কিন্তু ভুল হবে, তখন কোনো নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা, তারপর আছে পারমিনভার এটাও একটি অ্যালয় সংকর ধাতু। এতে নিকেল থাকবে 50%, কোবাল্ট থাকবে, আমি প্রথমে যেটা বলছিলাম ওটা ভুল করে বলছিলাম, এটা ছিল পালমিনভারে নিকেল থাকবে 50%, কোবাল্ট থাকবে 25%, আয়রন থাকবে 25%, এবং এটা লো ফ্লাক্স ডেন্সিটি, ভেদ্যতা স্থির থাকে, হিস্টেরিসিস লসও কম হয়। আসলে এটা পরীক্ষার আগে 2 রাত 3 রাত পরে পরীক্ষা দেওয়া সম্ভব না। এটা খুব সতর্কতার সাথে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি পড়ে খাতায় লেখার চেষ্টা করতে হবে, তাহলে এখানে মনে রাখা সম্ভব হবে। আচ্ছা, এইবার আসি আমরা কঠিন ধাতব পদার্থের ভিতরে আছে হাই কার্বন স্টিল। হাই কার্বন স্টিলটা মূলত মেকানিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়, অর্থাৎ যান্ত্রিক পোল, টাওয়ার। আমাদের যে এক জেলা থেকে আরেক জেলায় বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য, সঞ্চালন লাইন তৈরি করার জন্য আমরা যে অ্যাঙ্গেল দিয়ে যে টাওয়ারগুলো তৈরি করি, লোহার পোল তৈরি করি, এইগুলা হাই কার্বন স্টিল হয়। অর্থাৎ এতে উচ্চ পরিমাণে কার্বন থাকে, যান্ত্রিকভাবে খুব শক্ত হয়। আচ্ছা, এবার আসো টাংস্টেন স্টিলে 0.5 থেকে 0.7% কার্বন থাকে, টাংস্টেন থাকে 4.5 থেকে 6%, অবশিষ্ট থাকে লোহা। এখন এখানে ফ্লাক্স ডেন্সিটি হলো 1.2 ওয়েবার পার বর্গ মিটার, প্রতি বর্গ মিটারে 1.2 ওয়েবার থাকে, এটা ফ্লাক্স ডেন্সিটি। এই ফ্লাক্স ডেন্সিটি তোমরা বেসিক ইলেকট্রিসিটিতে পড়বা। প্রতি একক ক্ষেত্রফলের ভিতরে যে পরিমাণে ফ্লাক্স থাকে সেটাকে আমরা বলবো ফ্লাক্স ডেন্সিটি। এই ফ্লাক্স কি সেটাও জানতে হবে। এই ফ্লাক্সের একক হলো ওয়েবার, এবং একটা জায়গার ভিতরে যে পরিমাণ ফ্লাক্স থাকে সেই জায়গা দিয়ে যদি ফ্লাক্সকে আমরা ভাগ দেই তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ফ্লাক্সের পরিমাণ পাবো, এটাকে আমরা বলবো ফ্লাক্স ডেন্সিটি। এটা বেসিক ইলেকট্রিসিটিতে পাবা। মূলত দুটা পাশাপাশি পড়তে হবে, না হলে এগুলো শুধু মুখস্থ করে মনে রাখা যুক্তিযুক্তও না, আর মনেও থাকবে না। বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। যেহেতু এটা কোনো সূত্র না, এটা কোনো প্রমাণের বিষয় না, এটা যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো অবশ্যই মনে রাখতে হবে। কোয়েরসিভিটি এটা হলো দমনমূলক বল। কোয়েরসিভিটিটা হলো দমনমূলক বল। এটা হলো 8000 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। বিএইচ কার্ভ, যেটা বিএইচ গুণফল এখানে হচ্ছে 3 লক্ষ। এবার আসি আমরা ক্রোমিয়াম ইস্পাত। এতে কার্বনের পরিমাণ থাকে 0.6 থেকে 1%, ক্রোমিয়াম থাকে 0.5%,
ম্যাগনেসিয়াম থাকে এবং অবশিষ্ট থাকে লোহা। এখানে ফ্লাক্স ডেন্সিটি 1.2 ওয়েবার পার বর্গমিটার। কোয়েরসিভিটি দমনমূলক বল যেটা আমরা বলতেছি সেটা হলো 8000 অ্যাম্পিয়ার টান পার মিটার। বিএইচ গুণফল হবে 2,50,000। আসলে অ্যাম্পিয়ার টার্নটা হলো, এই যে অ্যাম্পিয়ার টার্নটা আমরা কথা বলতেছি, এটা হলো একটা চুম্বককে তৈরি করতে একটা শক্তি লাগে। যেমন একটা লোহার টুকরা আছে, আমি একটু দেখাই তোমাদের। এই একটা লোহার টুকরা, বার, এর ভিতরে কোনো চুম্বক নাই, চুম্বক গুণাবলী নাই। আসলে কিন্তু সব পদার্থের ভিতরে চুম্বক গুণাবলী থাকে। আন্তঃআণবিক চুম্বকগুলা এমনভাবে সাজানো আছে, এর চুম্বক বৈশিষ্ট্যগুলা বাইরে প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, এর চুম্বক বৈশিষ্ট্যগুলা বাইরে প্রকাশ পাচ্ছে না। সকল পদার্থের ভিতরেই চুম্বক, ছোট ছোট চুম্বক উপাদান আছে, যার নির্দিষ্ট উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, এবং এটা এমনভাবে বিক্ষিপ্তভাবে সাজানো থাকে যারা এরা এমনভাবে বদ্ধ থাকে, এর ফ্লাক্সগুলো বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। ফলে আমাদের এক পাশে দক্ষিণ মেরু, এক পাশে উত্তর মেরু প্রকাশ পায় না। আর না পাইলে এটা চুম্বক না। যদি আমি এখান থেকে বাইরে থেকে এমন শক্তি প্রয়োগ করি, করে এই চুম্বকগুলোকে যদি আমরা সারিবদ্ধ করি, তাহলে এক পাশে উত্তর মেরু প্রকাশ পাবে আর এক পাশে দক্ষিণ মেরু প্রকাশ পাবে। তখন সেটা একটা চুম্বকে পরিণত হবে। তো কাঁচা লোহা, যেটা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, এটাকে খুব সহজেই এই কাজটা করা যায়। অর্থাৎ এই আন্তঃআণবিক যে চুম্বকগুলো আছে এগুলোকে আমরা খুব সহজেই সারিবদ্ধ করতে পারি। আর এটা করার জন্য আমরা কি করি, এর উপর সুপার এনামেল কপার ওয়্যার এরকম করে তার পেঁচাই। তার পেঁচায় আমরা কি করি, এইখানে আমরা একটা, এটা নেগেটিভ এটা পজিটিভ দিয়ে দিই। এটা একটা সুইচ, এই সুইচটা লাগাই দিলে এর ভিতরে কারেন্ট যায়, প্রবাহিত হয়। ফলে এখানে উত্তর মেরু হয়, এখানে দক্ষিণ মেরু হয়। এখন কোথায় উত্তর মেরু হবে, কোথায় দক্ষিণ মেরু হবে, এটা কারেন্ট প্রবাহের দিকের উপর নির্ভর করে। কারেন্ট প্রবাহের দিকের উপর নির্ভর করে। এটা বাইর করার জন্য আমাদের অনেকগুলা সূত্র আছে। সেই সূত্র ফলো করলে আমরা এই দিকগুলা নির্ণয় করতে পারবো। এখন যে আমি যে কথাটা বলতেছিলাম, যে শক্তিটা প্রয়োগ করা হয় সেটা নির্ভর করে এই অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার। সময় শেষ করার আগে আমাকে বলবেন। কারেন্টের একক অ্যাম্পিয়ার, আর এই যে প্যাচ দেওয়া থাকে এটাকে বলে টার্ন। ফলে আমরা কি করি, এই কারেন্ট এবং প্যাচের সংখ্যা এই দুটোকে গুণন করি। কারেন্ট এবং প্যাচের সংখ্যা গুণন করি। ধরো কারেন্ট হলো আমার আই হলো 10 অ্যাম্পিয়ার আর টার্ন হলো 50, তাহলে আমার অ্যাম্পিয়ার টার্ন হবে 10 গুণন 50 সমান 500। এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার টার্ন। এটাই মূলত চৌম্বক তৈরি করার শক্তি। এই শক্তির উপরেই এটা যত বেশি হবে, অর্থাৎ প্যাচের সংখ্যা বেশি হলেও চৌম্বকের শক্তি বাড়বে, অথবা কারেন্টের পরিমাণ বাড়াই দিয়ে চৌম্বকের শক্তি বাড়ানো যাবে, অথবা উভয়, প্যাচও বাড়াই দিব কারেন্টও বাড়াই দিব, তাহলেও চৌম্বকের শক্তি বৃদ্ধি পাবে। এটা হলো অ্যাম্পিয়ার টার্ন। তোমরা বেসিক ইলেকট্রিসিটিতে এগুলো বিস্তারিত জানবা। আর এগুলো জানলে তোমার এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়তে তোমাদের সুবিধা হবে এবং পড়তেও ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা পড়ব কোবাল স্টিল। কোবাল্টে আছে 34% কোবাল, 5% ক্রোমিয়াম, 4 থেকে 6% আছে টাংস্টেন, অবশিষ্ট লোহা। অবশিষ্ট লোহা এর ফ্লাক্স ডেন্সিটি হলো 2.4 ওয়েবার পার মিটার স্কোয়ার। দমনমূলক বল হলো, অর্থাৎ যেটা আমরা
কোয়েরসিভিটি এটা হলো 1000 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। এরপর হচ্ছে অ্যালনি এতে হলো 10 থেকে 15% অ্যালুমিনিয়াম থাকবে, 25 থেকে 30% নিকেল থাকবে, আর বাকি থাকবে লোহা। ঠিক আছে? আচ্ছা, এর বিএইচ গুণফল অত্যন্ত উচ্চ মানের এবং দমনমূলক ফোর্স টাংস্টেন স্টিলের চেয়ে 7 গুণ বেশি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, বাকিটুকু আগামী ক্লাসে পড়ব। সকলকে ধন্যবাদ।